তুমি ওই সমাজের জন্য কাজ করো, আমি সমাজের জন্য কাজ করো, আমি ওই চাকরিটা ছেড়ে দিয়ে চলে এসেছি। এই প্রথম পয়েন্ট ছিল, বহিনজির কাছে বলেছিল নকরি ছোড়কে আয়। দ্বিতীয় কারণ ছিল একটা জিনিস আমার বক্তব্যে বলেছি, আমি লাভবান হয়েছি। আমি লাভবান কতটা হয়েছি আপনাদের বলেই দিচ্ছি, খুলে না বললে। আমি 1 কোটি টাকা লাভবান হয়েছি, 1 crore। 1 কোটি টাকা লাভবান হলে 1 লাখ টাকা দিলে মাত্র 1% হলো। কেন হয়েছে? আমার ছেলে যে এমডি ডাক্তার, ও যেখানে যে পোস্টটা পাওয়ার কথা ছিল, ওর কাছে একটা এসসি সার্টিফিকেট ছিল বলে ওর পয়সা দিতে হয়নি। আর যদি ওই পদটা পেতে যেত তাহলে প্রাইভেট কলেজ থেকে ওই 1 কোটি টাকা দিতে হতো। আমার 1 কোটি টাকা বেঁচে গেছে। তো আমার 1 কোটি টাকা যদি বেঁচে গেছে, তুই আর সো মাচ বেনিফিটেড ডিউ টু কন্ট্রিবিউশন আম্বেদকর। আম্বেদকরের দয়াতে আমি অফিসার হয়েছি। আমার নৈতিক দায়িত্ব রয়েছে এই বহুজন সমাজ পার্টিকে পশ্চিমবঙ্গে দাঁড় করাবো, 10 খানে এমএলএ সিট আমরা জিতবো, এই টার্গেট নেমে পেরেছি। আপনারা এগিয়ে আসুন। আমার দুঃখের সঙ্গে বলছি, লালজি ম্যাডাম করে এসছেন 150 জন লোক আছে। যোগেন্দ্রনাথ সরকার অসহায় মানুষ, দুর্বল মানুষ, তার জন্য 50 জন লোক আসেনি। আমরা হতাশার সঙ্গে আমি বলছি, সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রয়োগ করেছে উত্তরবঙ্গে 45 জন লোক হলেও 3খানা মিডিয়া এসছে, মিডিয়া আমাদের রিপোর্টগুলো নিয়েছে, সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছে। 2000 ভিউ হয়েছে, 2000 লোক তারা দেখেছে এবং দেখে তারা লাইক দিয়েছে। তাহলে আমি 2000 লোকের কাছে কীভাবে বুঝতে পারতাম? সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রয়োগ করেছি। সায়েন্স অ্যান্ড টেকনোলজি আপনাকে ভিউ দেখুন, আমরা যখন সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছি তখন 2000 ভিউ হয়েছে। দেখেছি যে বহুজন সমাজ পার্টি বহিনজির জন্মদিনে তারা একটা সেলিব্রেট করছে এবং তারা লাইক দিচ্ছে তাকে। তাহলে 2000 লোকের কাছে তো আমি বুঝলাম। এখানেও বলেছিলাম মিডিয়াকে ডাকুন, মিডিয়াকে খালি ডাকলে হবে না, তাদেরকে আমি কিছু পয়সা আমার পকেট তুলে নিয়েছি। যাই আগে বাড়তে গেলে আপনারা এতদিন মিটিং করেছেন চিত্তবাবুর রুমের মধ্যে। চিত্তবাবুর রুমের মধ্যে মিটিং করলে বহুজন সমাজ পার্টি আগে বাড়বে না। আপনার বহুজন সমাজ পার্টি আগে বাড়বে মালদা পরিক্রমা করবে। শুধু তাই নয়, 3 জন লোক নিয়ে মাইক লাগিয়ে যদি আপনি বক্তব্য রাখেন, সামনে মানুষ যাচ্ছে আসছে সেখানে মাইক লাগিয়ে বক্তব্য রাখে, পার্টি বাড়বে। আপনার পার্টি বাড়তে গেলে সমস্ত মানুষের কাছে সন্দেশ দিতে হবে যে বহুজন সমাজ পার্টি বলে একটা পার্টি আছে, এই সন্দেশ আপনাকে দিতে হবে। আমাকে তো প্রথম যখন ওই পয়সা কালেকশন বামসেপের দায়িত্ব দিই, আমি একজন বামসেপের দায়িত্ব দিয়ে আমি যখন 15 জন বামসেপকে অ্যাড করলাম, তখন বললি তো কাজ করছে কি নেই, ভাইস প্রেসিডেন্ট বানাবো। কয়েকদিন পরে ভাইস প্রেসিডেন্ট থেকে আমাকে এই পদ দিয়ে দিয়েছে। এইবার একটা লোকের কথা বলছি, জীবন কুমার বিশ্বাস মহাশয়, ও 7-8 জন লোক নিয়ে 50 মিনিটে পরিক্রমা করেছে। করার পর ও খালি 2খানেই স্লোগান ব্যবহার করেছে, তো 2000 লাইক দিয়েছে। তাতে কি করে ব্যবহার করেছে? এই নমশূদ্রের ভোট কাটা চলবে না, নমশূদ্রের ভোট কাটা চলবে না, আমরা একসঙ্গে লড়বো। আর কোনো স্লোগান নেই, ভোট হামারা, রাজ হামারা, নেই চলেগা। এই আওয়াজের সঙ্গে কি আওয়াজ দিয়েছে? মানুষ এসে দেখেছে, বলেছেন একজন যদি সত্যিকার বিএসপি কর্মী থাকে, এ হচ্ছে জীবন সরকার। 8খানা লোক, হ্যাঁ, গলায় আমরা ধরেছি। আমরা এতজন লোক রুট মার্চ কেন করি না? বিএসপি পার্টি এগোবে কি করে? ঘরের মধ্যে মিটিং করছে, কেউ জানতে পারলো না। পার্টি কোথা থেকে পারবে? পার্টি বাড়তে গেলে আপনার রোডে নামতে হবে। আমি তো বলছি ভাই, আমাকে দিন। যখন সিজে অপমান করেছিল কলকাতাতে মিছিল করার জন্য, আমি প্রস্তাব রাখলাম, সঙ্গে সঙ্গে প্রস্তাবে বিএসপি সাড়া না দিলেও নন পলিটিক্যালের লোকগুলো সাড়া দিয়েছে। আমরা মাত্র 125 জন, 125 জন থাকে, 32 জন পুলিশ দিয়েছে। তাহলে আমরা লোক 125, 32 জন রাজ্য সরকার পুলিশ দিয়েছে। আর স্লোগান কি দিয়েছিলাম? ওই রাকেশ রসুনের 2 গালে জুতো মারো তালে, রাকেশ রসুনের 2 গালে জুতো মারো তালে, হারামজাদার 2 গালে জুতো মারো তালে। তাহলে স্লোগান দিয়েছিলাম হারামজাদার 2 গালে জুতো মারো তালে। কারণ আমরা বিক্ষোভ দেখিয়েছিলাম, রাকেশ রসুন তুমি ওই সিজিআই আমার গাভাইয়ের উপরে তুমি জুতো ছুঁড়বা, ছেড়ে দেবো, বিক্ষোভ করেছি। গাভাই কোন লোক আর বুঝতো? সিজিআই যে গাভাই ছিল ভূষণ রামকৃষ্ণ গাভাই। এই ভূষণ রামকৃষ্ণ গাভাইয়ের বাবা রামকৃষ্ণ ছিল, ওই নামে ভূষণের সঙ্গে রামকৃষ্ণ লাগানো আছে, ওদের নামের সঙ্গে বাবার নাম জোড়া থাকে মহারাষ্ট্রে।
তো এই রামকৃষ্ণ আর বাবা সাহেব 1946 সালে কলকাতাতে সিজিআই গাভাই যে আছে তার বাবা রামকৃষ্ণ গাভাই আর আম্বেদকর কলকাতা 1946 সালে 30 জুন ভারত সভা হলে প্রোগ্রাম করে সেই প্রোগ্রামে সিদ্ধান্ত হয় যে আমরা সংবিধান সভাকে বাবা সাহেবকে সেই সভাতে যোগেন্দ্রনাথ মন্ডল শিডিউল কাস্ট থেকে একদম এমএলসি ছিল, আর তো ওনার এমএলসি ওনার হাতে ছিল না। উনি কী করেছিলেন, ওই খুলনার মুকুন্দ বিহারী মল্লিক, ফরিদপুরের তারিকা প্রসাদ বারণী, গয়ানাথ বিশ্বাস, নগেন্দ্র নারায়ণ রায়, ক্ষেত্রনাথ সিং, এইভাবে উনি 4 জন কংগ্রেসের এমএলসি কীভাবে ইন্টেলিজেন্স প্রয়োগ করেছিল। যোগেন মন্ডল তাদের কি প্রশ্ন করেছিল শুনে নিন। কি প্রশ্ন করেছিল? প্রশ্ন করেছিল তোমরা এই 4 জন কংগ্রেসের হলো তোমরা দলিত। যোগেন মন্ডল তোমরা দলিতের ভোটে জিতেছ, আর সেটাও ঠিক। তোমাদের দলিতের স্বার্থ রক্ষা তোমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে, সেটাও ঠিক। তাহলে তুমি একটা দলিতকে সংবিধান সভাতে পাঠাও। বলল সেটা কি করে পাঠাবো? তাতে কি আছে? আমরা যদি দলিতকে ভোট দিই তাহলে আমাদের সাসপেন্ড তো পরে করবে, ততক্ষণে সংবিধান সভা করেছে। তাই করেছে কংগ্রেসের হয়ে গয়ানাথ বিশ্বাস, তারিকা প্রসাদ বারণী, মুকুন্দ বিহারী মল্লিক, এরা 4 জন কংগ্রেসের এমএলএ, বিভিন্ন নারায়ণ রায়, এরা তখন বাবা সাহেবকে ভোট দিয়ে সিলেক্ট করে সংবিধান লেখার অধিকার দিয়েছে। এই ঘটনা আপনারা অনেকেই জানেন, কিন্তু যেগুলো আপনারা অনেকের মধ্যে কনফিউজ হয়েছে সেটা আমি কনফিউজ হয়েছে। 1928 সাল সাইমন কমিশন ভারতবর্ষে এসেছে দলিতদের অধিকার দেওয়ার জন্য। দলিতদের ভোট দেওয়ার অধিকার ছিল না। সাইমন কমিশন যখন এসে অধিকারের কথা বললেন, ওই লালা লাজপত রায় তার টিম নিয়ে বিক্ষোভ করলেন, আর বিক্ষোভের সঙ্গে পুলিশ লাঠি চালালেন। 15 দিন বাদে লালা লাজপত রায় মৃত্যু হলো। আর ঘটনা হলো স্বাধীনতার আন্দোলন করতে গিয়ে তার মৃত্যু হলো। বাস্তবে তা ছিল না। বাস্তবে দলিতের অধিকার হরণ করার জন্য উনি মুভমেন্ট নিয়েছিলেন। লিখেছিল কি মুভমেন্টে কি ছিল? সাইমন তুমি কবে তোমাদের এইখানে বিভেদ সৃষ্টি করতে হবে না, দলিত হিন্দুদের একটা অংশ, দলিতদের তুমি আলাদা আলাদা করার চেষ্টা করলাম। সাইমন কমিশন ফিরে গেলেও উনি বলে গেলেন এরপরে রাউন্ড টেবিল কনফারেন্স হতে পারে, ওইখানে পার্টিসিপেট। বাবা সাহেব তাই করেছে। তো বাবা সাহেব আমাদের জন্য কি করেছে? বাবা সাহেব যেটা করেছে, আপনারা যদি জিজ্ঞেস করি বাবা সাহেব কি করেছে, ছোট্ট একটা কাজের ঘটনা বলে দেন, আর বড় কাজগুলি উল্লেখ করেন না। বললে কি সংবিধান লিখেছে, বাবা সাহেব চলে গেছে। বড় কাজটা কি ছিল আমরাও জানি। বড় কাজটা কি ছিল আমি উল্লেখ করি। বড় কাজটা কি ছিল? বড় কাজটা ছিল উনি পিএইচডি করেছেন 1917 সাল। পিএইচডি করে বড়দা রাজার আন্ডারে উনি কাজ করতে পারলেন না। ওনাকে ব্রাহ্মণ কীর্তিমন ছিল খাই তো যে 6 মাস ব্রাহ্মণ বলবো তোমার ডিগ্রি ছোঁয়া গিয়ে পিএইচডি পাস থাকতে পেরেছে। বাবা সাহেব সেখানে চাকরি করতে পারলেন না, ফিরে চলে এলেন। আর্থিক অভাব হতো না, তো ওনার স্টাইপেন্ডে চলতো। আর বাড়িতে এসে ওনার প্রথম সন্তান রাজদত্ত আম্বেদকর মারা গেলেন। সন্তান যখন মারা যায় রাজদত্ত আম্বেদকর, ওনার কাছে কাপড় কেনার পয়সা ছিল। ওনার স্ত্রী বললেন আমার কাপড় আছে না, শাড়িটা 4 ফিট কেটে ওই রাজদত্ত আম্বেদকরকে কেটে দিল। এরপরে ওনার কথা এলো যে ছত্রপতি শাহুর মহারাজ সাইমন কমিশনের সময় বাবা সাহেব ছিলেন 1931 সাল। বাবা সাহেব যখন রাউন্ড টেবিল কনফারেন্সে অংশগ্রহণ করতে যাবে, জাহাজে উঠবে, জাহাজের কাছে ওখানে দাঁড়িয়েছে। ওনার বড় ভাই এসে বলল আম্বেদকর तुम घर में लटका जाओ, तुम्हारा दूसरा बेटा गंगाराम को ध्यान दोगे, गंगाराम नहीं है तुम वापस आ जाओ। बाबा साहब की बोलो, सुनो की बोलो, भैया हम घर में लटके चढ़े से गंगाराम तो जिंदा नहीं हो जाए, वो तो चला गया है।
लेकिन हम राउंड टेबल कॉन्फ्रेंस में नहीं चल से लाखों लाखों दलित को अधिकार छीना जाएगा, लाखों भारतवर्ष दलित कोई वोट देने का हक नहीं मिलेगा। इसलिए भैया आप वो गंगाराम का सत्कार जो है आप कर लीजिए। मैं राउंड टेबल कॉन्फ्रेंस बोलो সেই রাউন্ড টেবিল কনফারেন্সে বাবা সাহেব 4টে অধিকারকে নিয়ে এলেন। কি কি অধিকার আপনারা জানতে হবে? 4টে অধিকার কি কি নিয়ে এলেন? প্রথম অধিকার নিয়ে এলেন যে ভোট দেওয়ার অধিকার থাকবে, ভোট দেওয়ার অধিকার। দ্বিতীয় অধিকার ছিল সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব, সংখ্যা হিসেবে প্রতিনিধি থাকবে তার। তৃতীয় অধিকার কি ছিল? প্রথম অধিকার ছিল ভোট দেওয়ার অধিকার, দ্বিতীয় সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব, তৃতীয় ছিল এরা দুখানা ভোট দেবে, চতুর্থ ছিল স্বতন্ত্র নির্বাচনী ব্যবস্থা থাকবে। হ্যাঁ, স্বতন্ত্র নির্বাচনী ব্যবস্থা থাকবে। কিন্তু গান্ধীজি অনশন ধর্মঘট করাতে 1935 সালে 25শে সেপ্টেম্বর সেই অধিকার পুনঃপ্রাপ্তির ফলে আমার দুখানা অধিকার হারিয়ে গেল। সেপারেট নির্বাচনী ব্যবস্থা হারিয়ে গেল আর দুখানা ভোট দেওয়ার অধিকার হারিয়ে গেল। টিকে থাকলো কি? আমাদের যারা ভোটে দাঁড়াবে কোনো রাজনৈতিক দলের আন্ডারে দাঁড়াবে। আর বাবা সাহেব বললেন আমার এখানে একটা জিনিস, এই পুনঃপ্রাপ্তির ফলে আমার অধিকারটা পাকাপাকি হলো। আর দ্বিতীয় হচ্ছে কি, আমার এরপরে যে নেতা আসবে তারা দালাল তৈরি হবে, তারা নিজের সমাজের কথা কখনো বলবে না। কেন? আমার স্বতন্ত্র নির্বাচনী ব্যবস্থা তো নেই, আমার কোনো রাজনৈতিক দলের আন্ডারে কাজ করতে হবে, আমার নিজস্ব রাজনৈতিক দল তো নেই। সেই দালাল সত্যি দালাল তৈরি হচ্ছে। ধরুন বিজেপির কোনো এমএলএ দলিত আছে, দলিতদের কথা বলবে না, বিজেপির কথা বলবে। কংগ্রেসের কোনো এমএলএ যদি থাকে দলিত, সে দলিতের ভোটে জিতেছে, দলিত থেকে দাঁড়িয়েছে, সে কিন্তু কংগ্রেসের কথা বলবে। তা আমার লোক তো থাকলো না, ওই একটা দালাল হয়ে যাবে। এই দালালির হাত থেকে রক্ষার জন্য বাবা সাহেব কি বলছে সেটা দেখতে হবে। বাবা সাহেব বলছে রাজনৈতিক দল আমার তৈরি করতে হবে। সেই রাজনৈতিক দল পরবর্তীকালে বাবা সাহেব আরপিআই তৈরি করেছিলেন ঠিকই, কিন্তু সেই আরপিআইকে দাঁড় করাতে পারছে না। আমার লোক এত অবুঝ সেই দলকে আর কোনোভাবে দাঁড় করাতে পারছিলেন। বাবা সাহেব তার ক্যারাভ্যান তৈরি করলেন যাতে এই সংগঠনটাকে আগে হয়। 1952 সালে ওর ভোটে দেখা গেল বাবা সাহেব 14,000 ভোটে জিতেছে আর 74,000 ভোট বাতিল বক্সে ঢুকেছে, বাতিল হয়ে গেছে। তাহলে কার সাথে কি হয়েছে? আমার এজেন্ট না থাকার জন্য একটা ভোট বাবা সাহেবকে দিয়েছে, 5-এ একটা ভোট হট করে মেরে দিয়েছে, মেরে দিয়ে 74,000 ভোট বাতিল। আর বাবা সাহেব যেখানে জিতার কথা ছিল 60,000 ভোটে, সেখানে 14,000। তাহলে আমার সঙ্গে কত হয়েছে? বাবা সাহেব যেটা করে গেছেন ভারতবর্ষের দলিত করতে পারবেন। আপনি যদি আগেই বলেছেন যে বাবা সাহেব কি কাজ করেছে, বাবা সাহেব আপনি বলে একটা সংবিধান লিখেছেন না, ভোট দেওয়ার অধিকারটা তো উনি দিয়েছে, এটাই তো সবচেয়ে বড় করেছে। সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব, এই প্রতিনিধিত্বকে আমরা সংরক্ষণ করি। এই সংরক্ষণটাকে 3 ভাবে ভাগ করা হয়েছে। একটা পলিটিক্যাল রিজার্ভেশন, একটা হচ্ছে রিজার্ভেশন ইন এডুকেশন, আর একটা হচ্ছে রিজার্ভেশন ইন সার্ভিস। আমরা পলিটিক্যালে ভোটে দাঁড়াতে পারি, এমপি এমএলএ ভোটে দাঁড়াতে পারি, এই বাবা সাহেবের অধিকার। আর দ্বিতীয় হচ্ছে কি, আমরা ডাক্তার ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য এডুকেশনের রিজার্ভেশনটা ব্যবহার করতে পারি। আর চাকরিতে ঢোকার জন্য একটা রিজার্ভেশন পাই, সেইটাও ব্যবহার করতে পারি। তো প্রতিনিধিত্ব বাবা সাহেবের কাছে গেল। এরপর বাবা সাহেব যে কাজটা করেছে 1942 সালে শ্রমমন্ত্রী যখন ছিলেন ইংরেজ আপনাকে অনেক ট্যাক্স দেবে, আপনি যাতে প্রোডাকশন এগ্রিকালচার ব্যবস্থাকে ডেভেলপমেন্ট করুন, সেই প্রোগ্রাম করাতে বাবা সাহেব প্রোগ্রামটাকে যে ডিবিসি, আকারডাঙ্গা, তম্বুভদ্রা, মহানদীতে ড্যাম দেওয়ার ব্যবস্থা করে। আর এই ড্যামগুলো উনি পাশ করে তৈরি হয়েছে। কিন্তু দেখবেন ডিবিসিতে আপনারা গেছেন কি, দামোদর রেল বর্তমানে যাবেন, দেখবেন লেখা আছে ডিবিসির রূপকার ডক্টর ভীমরাও রামচন্দ্র। তার ছবি হ্যাঁ দেখেছেন, ডিবিসির রূপকার ডক্টর ভীমরাও রামচন্দ্র। আপনারা তো জানেন না।
ভাকরানাঙ্গাল তুঙ্গভদ্রা ভাকরানাঙ্গাল ড্যাম তৈরি করাতে পাঞ্জাবিরা বলছে ওই মহান ব্যক্তি যে এই ড্যাম তৈরি ফলে পাঞ্জাবে এত বন তৈরি হয় তার অবদান হচ্ছে বাবা সাহেব ভীমরাও রামচন্দ্র আম্বেদকর। বাবা সাহেব আম্বেদকর ভোট দিয়েছে, কিন্তু ভোটটা ছাপ কোথায় মারতে হবে আমার লোক জানে না, যেখানে সেখানে ছাপ মেরে দিয়ে চলে আসে। ভোট দেওয়ার অধিকার ছিল না, জমিদাররা ভোট দিত, বড় উচ্চ বর্ণের লোক ভোট